আমি এখন দাঁড়িয়ে রয়েছি কৈলাস মন্দিরের সামনে। এটা ইলোরা গুহার ভেতরেই রয়েছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের সেই ইতিহাস সাক্ষী থাকা ইলোরা গুহার সামনে। এসেছিলাম কৃষ্ণেশ্বর মহাদেবের দর্শন করতে। দেখলাম কৃষ্ণেশ্বর মহাদেবের পাশেই 900 মিটার দূরেই রয়েছে কিন্তু এই ইলোরা গুহা। এটা কিন্তু আমরা ইতিহাসে পড়েছি, ইলোরা গুহা। সেই ঐতিহাসিক স্থাপত্য কিন্তু রয়েছে ভেতরে। চলুন ভেতরটা ঘুরে আসি, ইলোরা গুহাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে ইলোরা গুহা ঢোকার মেন এন্ট্রি গেট। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই দেখুন, এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে। তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। এই দেখো, এরকম একটা কয়েন দিয়েছে, 40 টাকা করে টিকিট এখানে পার পার্সন। তো চলো ভেতরে যাই এবারে। পিছনে এন্ট্রি করে নিলাম, এই যে কয়েন দিয়ে ঠেকিয়ে জাস্ট মেট্রোর মতো একদম এন্ট্রি হয়ে গেছে। চলো তোমাদেরকে এবারে সেই দেখাই ঐতিহাসিক স্থাপত্য, অপূর্ব সুন্দর। এই দেখুন, এই হচ্ছে সেই ইলোরা গুহা। মনে করা হয় আনুমানিক 6ষ্ঠ শতক থেকে 10ম শতক পর্যন্ত এই মন্দির নির্মাণ হয়, কিন্তু এটা সঠিক নয়। সঠিক এখনো পর্যন্ত কেউই জানতে পারিনি। আমার পিছনে যে স্থাপত্য আপনারা দেখতে পাচ্ছেন, এরকম 38টা গুহা কিন্তু রয়েছে এই ইলোরাতে। আর সবগুলোর মধ্যে 38টার মধ্যে সব থেকে ফেমাস, সব থেকে সুন্দর 16 নম্বর কেভ। আর তার সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি। চলুন ভেতরে যাব, ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই দেখুন, এই হচ্ছে বাইরের অংশটা। চলুন ভেতরে যাই, ভেতরটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন কি বানিয়েছে রে ভাই, ভাই রে কি করেছে। ভাই এই গুহাগুলোর বয়স প্রায় 1500 বছর। 1500 বছরের পুরনো কিন্তু এই গুহা। এই মন্দিরের গুহার যে কাজ, ও সত্যি মানে এখনকার ইঞ্জিনিয়াররা ভাবতেও পারবে না, সেই কল্পনাও করতে পারবে না সেই কাজ এই মন্দিরে করা রয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কৈলাস পর্বত। চলুন আপনাদেরকে একটুখানি কাজগুলো দেখাই। এই দেখুন, একটা সিঙ্গেল পাথরকে কেটে কেটে এরকম বানানো, চারদিখানি ব্যাপার। এই দেখুন কি বানিয়েছে রে ভাই, ওরে ভাই রে। বৈজ্ঞানিকরা এখনো পর্যন্ত এটার সমাধান করতে পারেনি যে কে বানিয়েছে, কেন বানিয়েছে, কি কারণে বানিয়েছে। এই পুরো মন্দিরটা দেখুন হাতির মুখ করা, দেখেছেন? সুরগুলো ভেঙে গেছে, বাট এগুলো সব হাতি ছিল। এই দেখুন একবার। মনে করা হয় এই কেভগুলো বানানো হয়েছিল হিন্দু, জৈন ও বুদ্ধ ধর্মের মানুষদের জন্য। পিছন দিকে আমি দেখতে পাচ্ছি হাতিগুলোর সুরগুলো রয়েছে। এই দেখুন, মানে এই কাজগুলো দেখে একটাই কথা বলতে পারি, সত্যি তখনকার দিনে মানুষরা কি করতো, তখনকার দিনে মানুষেরা কি চিন্তাভাবনা করেছে। মানে একটা পাথরকে জাস্ট ওপর থেকে কাটতে কাটতে এরকম আকৃতি বানিয়েছে। এখনকার ইঞ্জিনিয়াররা সেটা কল্পনাও করতে পারবে না যে কি বানিয়েছে এটা। তখনকার দিনে না ছিল কোনো ভালো যন্ত্রপাতি, হাত দিয়ে যদি করে থাকে এত সুন্দর কীভাবে বানিয়েছে, মানে পুরো একদম নিখুঁত কাজ, যাকে বলা যায় নিখুঁত কাজ। প্রতিটা জিনিস এত সুন্দর করে বানিয়েছে। এখানে টোটাল 38টা কেভ রয়েছে, মানে 38টা গুহা রয়েছে। তার মধ্যে হিন্দুদের জন্য রয়েছে 17টা, বৌদ্ধদের জন্য রয়েছে 12টা, আর জৈন ধর্মদের জন্য রয়েছে 5টা। সিঁড়ির ডিজাইনটা কেমন বানিয়েছে দেখুন, তখনকার দিনে সিঁড়ির ডিজাইন এরকমভাবে বানিয়েছে, একটা পাথরকে কেটে, বুঝতে পারছেন? এই দেখুন, এইখানে মা দুর্গার রূপ দিতে চেয়েছিল আই থিঙ্ক, মনে হচ্ছে 10টা হাত আমি দেখতে পাচ্ছি। তখনকার দিনে পাথর কেটে এটাকে বানানো, আর উপরে স্ট্রাকচারটা দেখুন একবার কিভাবে বানিয়েছে, তাই ভাবছি। মন্দিরের স্ট্রাকচারটা দেখেছেন কিভাবে বানিয়েছে উপর থেকে কেটে কেটে, মানে একবার দেখুন আর ভাবুন যে তখনকার দিনে মানুষদের চিন্তা ভাবনাটা দেখুন একবার। না কোনো ডিজাইন, না কোনো কিছু। তো চলুন আমিও ওপরে যাব, গিয়ে ওপর থেকে আপনাদেরকে দেখাবো। চলুন ভেতরে যাই। এই দেখুন তখনকার দিনেরই সিঁড়ি, সবই তখনকার দিনেরই কিন্তু সব কিছু রয়েছে। এটা বুদ্ধদের একটা মন্দির ছিল।
এই দেখুন কি সুন্দর। সব মূর্তিগুলো কিভাবে বানিয়েছে, হ্যাঁ? এই দেখুন এটা হচ্ছে ছোট্ট একটা কক্ষ রয়েছে, নন্দী মহারাজ রয়েছে। এই দেখুন নন্দী মহারাজ। পুরো স্ট্রাকচার আরও ভালো ছিল, এখন সব ভগ্নদশায় প্রায় অবস্থায় হয়ে গেছে। এপারটা দেখুন সিঙ্গেল পাথরকে কেটে কেটে নাম করেছে, হ্যাঁ? কি করেছে দেখুন। ক্যামেরায় কিন্তু সমস্ত কিছু দেখানো সম্ভব নয়। একবার চলে আসুন ঔরঙ্গাবাদ, দেখে যান। তার সাথে এই কৃষ্ণেশ্বর মহাদেবের দর্শনও কিন্তু হয়ে যাবে। একই সাথে দুটো কাজ হয়ে যাবে, এটাও ঘুরে নেবেন, ওটাও দেখে নেবেন। এখানে আরও ছোটো ছোটো গুহা রয়েছে, এই দেখো। যেমন এগুলোতে আর মানুষকে প্রবেশ করতে দেয় না, এই যে এই গুহাগুলো। তো এটা যাই দেখি কি আছে। বাপ রে বাপ, কি জায়গা, হ্যাঁ? আমি এসে গেছি এখানটায়। এখান থেকে ইলোরা গোড়া দেখে কেমন লাগছে। ওরে ভাই, এটা হচ্ছে একটা অশোক স্তম্ভ, দেখতে পাচ্ছেন? আর সামনে রয়েছে হাতি, গজ, আর এটা হচ্ছে অশোক স্তম্ভ। দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে। মন্দির ওপরে চূড়াটাও পর্যন্ত রয়েছে, দেখেছেন? এই ওপরে জানেন ওপরটা উঠতে দেয় কিনা। এই 16 নম্বর গুহার মধ্যেই রয়েছে কিন্তু আপনারা দেখতে পাবেন কৈলাস মন্দির। এখন আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি। আর্কিটেকচার দেখেছেন কত সুন্দর। চলুন ভেতরে যাই। এই দেখুন সামনে কিন্তু রয়েছে নন্দী মহারাজ, এই যে, আর এই সোজায় রয়েছে কিন্তু মহাদেব। চলুন যাই। মন্দির আর্কিটেকচার দেখুন কত সুন্দর। এরকম আর্কিটেকচার এখন কিন্তু কেউ বানাতে পারবে না। এই দেখুন একটা সিঙ্গেল পাথরকে কেটে কীরকম বানিয়েছে দেখুন, দেখেছেন? চলুন মহাদেবের দর্শন করে আসি। রে ভাই, রে ভাই, কি গুহা, অপূর্ব অপূর্ব সুন্দর। হর হর মহাদেব। ওরে মাই গড, তখনকার দিনের এই দেখুন কেমন বানিয়েছে দেখুন একবার জিনিসটা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলুন মহাদেবের দর্শন করি। এসছি তো মহাদেবের দর্শন করতেই। কত বড় শিবলিঙ্গ দেখুন একবার। এরপরে আর যেতে দেবে না, এই অবধি শেষ। কত বড় শিবলিঙ্গ দেখুন। পুরো বৌদ্ধিস্ট পুরো কাজ, বৌদ্ধ ধর্মের পুরো কাজ দেখতে পাচ্ছি। আর মাঝে রয়েছে কিন্তু মহাদেব। এ ভাই রে ভাই, ইলোরা গুহা। আর্কিটেকচার কত অপূর্ব। সাইডে আবার দুটো মন্দির রয়েছে, ছোটো ছোটো অনেকগুলো মন্দির রয়েছে। এই দেখুন এই মন্দির দেখুন। ও ভাই কি সুন্দর। তো মানে দেখতেই থাকবে মানুষ। মানে তখনকার দিনে মানুষদের চিন্তা ভাবনা ভাবুন একবার, তখন আমরা কি ভাবতো।
কীরকমভাবে ড্রয়িং করেছিল যে এত সুন্দরভাবে মন্দিরটাকে কাটিং করে বানিয়েছে। দেখুন শিবলিঙ্গে যদি কেউ জল দেয় সেই জলটা এইখান থেকে এখানে আসবে। এই দেখুন গণেশজির মূর্তি দেখুন, সুঁটটা ভেঙে গেছে। তবে আমরা যা দেখে যাচ্ছি বিগত 20 বছরের মধ্যে এই সব কিছু নষ্ট হয়ে যাবে, আর দেখতে পাবে না কেউ, কারণ প্রায় ভেঙে গেছে সব কিছু, আর কিচ্ছু বাকি নেই। দেখুন এই যে নাড়িটা, তার মুখটা ভেঙে গেছে, মুখের ক্ষয় হয়ে গেছে, নেই, পাটা নেই বললেই চলে। কেমন বানিয়েছে দেখুন একবার। এইগুলো সম্ভব হয়েছে কিভাবে কি জানি। এই যে কলকাটা দেখতে পাচ্ছেন, কলকাটা, এই কলকাটা বানিয়েছে একদম নিখুঁত সমান, কিভাবে সম্ভব হয়েছে কি জানি বাবা। তখনকার দিনে তো এরকম কোনো ইকুইপমেন্ট ছিল না, না, এত সুন্দর কিভাবে বানিয়েছে দেখুন, পুরো একদম নিখুঁত, দুটো কলকার সাইজ, স্ট্রাকচার, ডিজাইন সব সেম। যেসব মানুষেরা এইসব বানিয়েছে তাদের মধ্যে কেউ একজনে যদি বেঁচে থাকতো না, তাহলে জানতে পারতাম কীভাবে বানিয়েছে, অনেক ইতিহাস জানতে পারতাম তাদের কাছ থেকে। সত্যি কীভাবে যে করেছে এগুলো। এই দেখুন এরকম সুরঙ্গ পথ ছিল সেই সময়, উপরে ঝাড়বাতি দেখুন কত বানিয়েছে, একটা পদ্ম ফুল বানিয়েছে উপরটা। এখানে আর্কিটেকচার দেখুন কত সুন্দর করেছে। এই সুরঙ্গ পথটা কোথায় গেছে জানি না, এখন বন্ধ হয়ে গেছে, ঢুকতে দেয় না আর। আর্কিটেকচারটা কত সুন্দর করে বানিয়েছে, আমার মনে হয় সারা দিন দেখে যায়, সারাক্ষণ দেখে যায়, এরাও মনে হচ্ছে, মানে এত সুন্দরভাবে বানিয়েছে না, মনে হচ্ছে সারাক্ষণ দেখেই যাই। দেখুন এই হাতিটার অবস্থা দেখুন, হাতিটা নেই বললেই চলে, পুরো শেষ। হাতির পাগুনো হয়ে গেছে, মুন্ডু নেই, কিচ্ছু নেই আর। এটা হচ্ছে কৈলাস মন্দির, তাই এখানে দেখুন একটা অশোক স্তম্ভ রয়েছে, একটা গজ রয়েছে, আর এই মন্দিরের ঠিক ওই দিকেও কিন্তু একটা অশোক স্তম্ভ আছে আর একটা গজ রয়েছে। মন্দিরে ঢুকতেই কিন্তু আপনারা এইটা দেখতে পাবেন, দেখুন লক্ষ্মী ঠাকুর বসে আছে নিচে, দুটো হাতি, গজ, উপরে শিবলিঙ্গ রয়েছে, তার মাথা থেকে জল পড়ছে। কত সুন্দর একটা আর্কিটেকচার দেখুন, অপূর্ব সুন্দরভাবে বানিয়েছে। এরা কিন্তু পুরোপুরি সিঙ্গেল পাথরকে কেটে কেটে বানিয়েছে, আর নিচে পদ্ম ফুলের উপর বসে আছে উনি। ইলোরা গুহার মধ্যে যে কটা কেভ রয়েছে তার মধ্যে 16 নম্বর কেভ, যেটা আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম, সেটা কিন্তু সব থেকে বেশি সুন্দর। তাই আমি বলবো যদি আপনারা ইলোরা বেড়াতে আসেন অবশ্যই কিন্তু এই 16 নম্বর কেভটা দেখবেন, এটাতেই কিন্তু আসল মজা। এবার আপনাদের বলে দিই, এই যে 38টা কেভ রয়েছে, গুহা রয়েছে, তার মধ্যে 1 থেকে 3 পর্যন্ত গুহা যেসব বৌদ্ধিস্টরা ভিক্ষুক ছিল, মানে তখনকার দিনে গরিব ছিল, তাদেরকে থাকার জায়গা ছিল, তারা শুধু থাকতো ওই 1 থেকে 3 এর মধ্যে। আর 5 থেকে 10 এই 5টা গুহা ছিল শুধুমাত্র মহাদেবের জন্য, মহাদেবের মন্দির, তার সাথে যেসব বাচ্চারা ছিল তখনকার দিনে তাদের পাঠশালা ছিল, তাদেরকে পড়ানো হতো সেখানে। আর 10 থেকে 12 এই কেভে ছিল বৌদ্ধিস্টরা থাকতো, ওখানে তাদের বাসঘর ছিল ওটা। আর বাকি যেগুলো ছিল অবশিষ্ট, সেগুলোতে সব কটাতেই তখনকার দিনের বৌদ্ধিস্টরা বলুন বা তখন মানুষেরা বসতো, আড্ডা মারতো, গল্প করতো, সেই জায়গাগুলো। এদের লেখা রয়েছে কেভ নম্বর 15, 15 নম্বর কেভ। এটার উপরে আপনার বৌদ্ধিস্টদের থাকার জায়গা ছিল, এটা গিয়ে ঘুরে আসি চলুন। অনেকগুলো সিঁড়ি রয়েছে, চলুন উঠে ঘুরে আসি একটু, আপনারা দেখাই। বলে দিই পুরোপুরি এই ইলোরা গুহাটা যদি ঘোরেন আপনাদের কিন্তু 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, কারণ এখানে অনেকগুলো গুহা রয়েছে, তো এক এক করে আপনাদের ঘুরতে হবে। তার মধ্যে আপনারা চাইলে হেঁটে না গিয়ে অটো করে যেতে পারেন, এখানে অটোর ব্যবস্থা রয়েছে, 30 টাকা করে নেওয়া হয়, অটোতে করে আপনারা এই পুরো জায়গাটা কিন্তু ঘুরতে পারেন। চলুন, চলে এসেছি বৌদ্ধদের থাকার জায়গা। এটা আমি একাই আছি, আর কেউ নেই। এই দেখুন এখানে ভিক্ষুকরা থাকতো, এখানে যারা বড়লোক ছিল তারা থাকতো। উপর থেকে পাথর কাটতে কাটতে দোতলা ঘর বানিয়ে ফেলেছে, বুঝতে পারছেন? এটা সম্ভব? এখনকার দিনে ইঞ্জিনিয়ারদের সম্ভব না, পারবে না, তারা জীবনেও পারবে না। টোটাল 38টা কেভ, আমি আপনাদের 38টা কেভ কিন্তু ঘুরিয়ে দেখাতে পারবো না, কারণ অত সময় নেই আমার কাছে, আমাকে আবার যেতে হবে অন্য একটা জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে। তাই এতগুলো কেভ আপনাদের ঘুরিয়ে দেখাবো না, যতটা সম্ভব, যতটা পারবো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন। এটা যেমন দেখুন ছোট্ট গুহা, এটা তখনকার দিনে পাঠশালা, এখানে বাচ্চাদেরকে পড়ানো হতো, অনেক বড় পাঠশালা। এই দেখুন এটা হচ্ছে 14 নম্বর কেভ, কেভ নম্বর 14। চলুন আপনাদের পাঠশালাটা ঘুরিয়ে আনি। উপর থেকে জল পড়ছে, দেখেছেন
চলুন যাই। এই দেখুন, এই হচ্ছে পাঠশালা তখনকার দিনের, কিন্তু সব এখন কি অবস্থা হয়ে গেছে দেখুন একবার। কিন্তু এটা হচ্ছে পাঠশালা। হ্যাঁ, বাপরে বাপ, পাঠশালার ভেতরে আর্কিটেকচার দেখেছেন? এ কি বানিয়েছে দেখুন, এগুলো সব পাঠশালা। এই একটা পিছন দিকেও করেছে, কিছু একটা রয়েছে, কি অদ্ভুত, কি সুন্দর। আর এই গর্তগুলো মাঝে রয়েছে, জানি না কেন এটা গর্তগুলো কী কারণে, কিসের জন্য তখন হতো, কি লাগতো কাজে, বুঝতে পারছি না। জাস্ট এখন দেখতে পাচ্ছি এরকমই রয়েছে, হয়তো কালের বশে ক্ষয়ে ক্ষয়ে এরকম হয়ে যেতে পারে। দেখুন একবার কি করেছে এটা, নিচে গরু, রাখাল বালক, দেখুন কি সুন্দর। ওপরটা দেখুন, সখীরা বসে আছে, আমরা এটা হচ্ছে রাধা কৃষ্ণ হবে হয়তো, আর পিছনে সখীগুলো রয়েছে, এরকমই কিছু একটা মনে হবে, বা শিব পার্বতী হবে পিছনে। হ্যাঁ, শিব পার্বতী রয়েছে, ওপরে গঙ্গা রয়েছে জটা থেকে, এদিকে রয়েছে সরস্বতী, এদিকে রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক। এই জাস্ট এইসব দেখার পরে মনে হয় যেন সেই যুগে চলে গেলে ভালো হতো, তাহলে অনেক কিছু জানতে পারতাম, অনেক কিছু শিখতে পারতাম, যে কীভাবে বানিয়েছে এগুলো, কীভাবে তারা এখানে এইগুলো করেছে, সব জানতে পারতাম। অনেক কিছু, অনেক প্রশ্ন মনের মধ্যে আসছে, যেগুলো তখনকার দিনে যদি থাকতাম জানতে পারতাম। কেভ নম্বর 12, এটা হচ্ছে বৌদ্ধদের ঘর, সেই সময় বৌদ্ধরা এখানে থাকতেন। চলো তোমাদের দেখাই একটু। এই দেখুন 3 তলা, এটা বাপরে ভাই রে ভাই, তখনকার দিনে মানুষরা পাহাড় কেটে 3 তলা ঘর বানিয়েছে, দেখেছেন? 3 তলা ঘর বানিয়েছে। আমি আপনাদের প্রথমে বলেছি এখানে কিন্তু টোটাল 38টা কেভ রয়েছে, সব কটা ঘুরিয়ে দেখানো কোনো সম্ভব নয়। আমি আপনাদের 3-4টে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, যেগুলো মেন। যেমন এইটা, এখানে কিন্তু বৌদ্ধিস্টরা থাকতো এক সময়, অনেক বড় 3 তলা ঘর। তারপরটা ছিল 2 তলা ঘর, ওখানেও কিন্তু বৌদ্ধিস্টরা থাকতো। তারপরে আপনাদের দেখালাম যে পাঠশালা, তখন কিন্তু বাচ্চারা কিন্তু ওইখানে পড়াশোনা করতো। আর সবথেকে ফেমাস, সবথেকে বিখ্যাত যে কেভটা, 16 নম্বর কেভ, সেটা তো আপনারা দেখিয়ে দিলাম, কৈলাস। আগেও বলেছি, এখনও বলছি, আপনারা যারা এখনও পর্যন্ত ইলোরা গুহা আসেননি তারা একবার আসুন, এই ঐতিহাসিক স্থাপত্য দেখে যান, চোখ ধাঁধিয়ে যাবে। এত সুন্দর জিনিস, এত অপূর্ব একটা পাথরকে কেটে কিভাবে তখনকার দিনের মানুষেরা এগুলো বানিয়েছে দেখে যান একবার। তার সাথে আপনারা কিন্তু এই জ্যোতির্লিঙ্গের দর্শনও করে নিতে পারবেন।